আসসালামু আলাইকুম। সবাইকে বিসিএস ফ্রন্টেসের পক্ষ থেকে আজকের প্রথম আলোতে স্বাগতম। আজকে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। তো আমরা পড়ছি প্রথম আলো। প্রথম পাতায় লক্ষ্য করেন যে কঠোর হামলার হুমকি, তবুও অনড় ইরান। আপনি ইতিমধ্যে জানেন যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে যৌথ সামরিক অভিযান পরিচালনা করে ২৮শে ফেব্রুয়ারি। এই হামলার বা অভিযানের নাম দেওয়া হয় অপারেশন এপিক ফিউরি, যার ফলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়। এর পরপরই ইরান এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, যার প্রভাব কিন্তু পুরো মধ্যপ্রাচ্যে পড়ছে। তো এটি একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ হওয়ার আশঙ্কা করছে বিশ্লেষকরা। দেখেন যে ইরানে ৮ দিনে প্রায় ১৩০০-র অধিক মানুষ মারা গিয়েছে, ইসরায়েলে নিহত হয়েছে ১১ জন, মার্কিন সেনা নিহত হয়েছে ৬ জন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছে ২ বছরের শিশু জয়নাব সাহেবে। হয়তো পুতুলটি খুব পছন্দ ছিল জয়নাবের, চিরবিদায়ের সময় তার কাফিনে রাখা হয়েছে পুতুলটি। এই যে সংঘাত সৃষ্টি হয়েছে, বিষয়গুলো নিয়ে আমরা আজকের পত্রিকা আলোচনা করব। তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আরেকটা বিষয় একটু বলে রাখি যে আমরা প্রিজনার্স অফ জিওগ্রাফি পড়ছি। তো যারা যুক্তরাষ্ট্র পর্বটি দেখেননি, দেখার অনুরোধ থাকলো। তারপর একটু লক্ষ্য করেন যে জ্বালানি তেলের সরবরাহ কমাচ্ছে সরকার। খুব স্বাভাবিক একটা বিষয়। আপনারা জানেন যে মিডল ইস্ট ইতিমধ্যে যুদ্ধ চলছে এবং ইরান আপনার স্ট্রেট অফ হরমুজ এটি বন্ধ করে দিয়েছে। এই প্রণালীর মাধ্যমে কিন্তু পৃথিবীর তেল বাণিজ্যের অধিকাংশ তেল বাণিজ্য হয়ে থাকে এবং বাংলাদেশ তার সিংহভাগ তেল আমদানি করে থাকে আরব আমিরাত এবং সৌদি আরব থেকে। তো মিডল ইস্টে যেহেতু যুদ্ধ চলছে, তখন এই যে তেল বাণিজ্যের যে প্রক্রিয়া, এটি কিন্তু আপনার ব্যাহত হবে। এর ফলে এর প্রভাব কিন্তু পুরো পৃথিবীতে পড়বে। তো আমাদের ইতিমধ্যে আপনার অপরিশোধিত তেল মজুদ আছে প্রায় ১.৫ লাখ টন এবং সরকার একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সরকার চাচ্ছে যে মানুষ যেন সাশ্রয়ী হয়, যে পরিমাণ রিসোর্স আছে সেটি সর্বোচ্চ যে ব্যবহার, ইফেক্টিভ ইউটিলাইজেশন, সেটি যেন নিশ্চিত করা যায়। তো এটি একটি সাময়িক সিদ্ধান্ত। তবে বিশ্লেষকরা বলছেন যে আপনার এই যে সমস্যাগুলো, এগুলো মোকাবেলায় আমাদেরকে আরও শক্ত ভূমিকায় থাকতে হবে। যেমন আমরা যে আমদানি জ্বালানি নির্ভর অর্থনীতি, এই জায়গা থেকে আমাদের যে রিসোর্সগুলো রয়েছে দেশে, সেগুলো অনুসন্ধানকে সরকারকে আপনার গুরুত্বর সাথে পদক্ষেপ নিতে হবে। তারপর অভিমত বিশ্লেষণ পাতায় একটা বিষয় এসেছে যে নারী লক্ষ্য অর্জনের পথ, অধিকার, ন্যায্যতা এবং পদক্ষেপ নিয়ে লিখেছেন সেলিম জাহান। আপনি একটু লক্ষ্য করেন যে ২০২৬ সালে এসেও বৈশ্বিকভাবে আমরা দেখতে পাই যে আইনগতভাবে ছেলেরা যে সুযোগ সুবিধা ভোগ করে তার 64% নারীরা ভোগ করেন। এখনও নারীরা বিভিন্ন জায়গায় কিন্তু বঞ্চিত হচ্ছে। তো আন্তর্জাতিক নারী দিবসে এটাই আহ্বান যে নারীর যে অধিকার সেটি যেন নিশ্চিত করা হয়। বাংলাদেশ প্রেক্ষাপট যদি আমরা দেখি, দেশের উচ্চ ব্যবস্থাপনা পদে নারীর অবস্থান মাত্র 12%। নারীর গড় আয়ু পুরুষের চেয়ে 10% কম। নারীদের মধ্যে বেকারত্বের হারও কিন্তু অনেক বেশি। তথ্য প্রযুক্তিতে আপনার নারীর অন্তর্ভুক্তি অনেক কম। তো এই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে। তাছাড়া আরেকটা ব্যাপার গুরুত্বপূর্ণ, সেটা সরকারি সংস্থাগুলোকে নারীর প্রতি সমতা বান্ধব হওয়া প্রয়োজন, যেটি এখনও দেখা যায় না। তো এই বিষয়টি এখানে উঠে এসেছে। এরপর আমি এই বিষয়টা একটু কোট করতে চাই যে জলবায়ু পরিবর্তন কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য হুমকি। কীভাবে হুমকি? আপনারা একটু মনে রাখতে পারেন যে তাপপ্রবাহ, লবণাক্ততা বৃদ্ধি, নিরাপদ পানি সংকট কিন্তু এই জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্টি হয়, যা বিভিন্ন রোগের কিন্তু ঝুঁকি বাড়ায়। তো জলবায়ু ইস্যু নিয়ে কিন্তু আমাদের মাঝে মাঝে লিখতে হয়। তো এই বিষয়টা আপনারা মনে রাখবেন। তারপর দেখেন যে মতামত অংশে একটা বিষয় এসেছে যে আন্তর্জাতিক নারী দিবস আজকে, আইনি বৈষম্য কমাতে জোর পদক্ষেপ চাই। তো এখানে যে বিষয়টি উঠে এসেছে যে বাংলাদেশের যে অর্থনৈতিক অগ্রযাত্রা, সেখানে কিন্তু নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কিন্তু দেশে নারীরা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ডিসক্রাইমিনেশনের শিকার হচ্ছে। তো শিক্ষা, চিকিৎসা, বিজ্ঞান, প্রশাসন সকল যাত্রায় নারীদের যেন সুযোগ সুবিধা সব কিছু সঠিকভাবে নিশ্চিত হয়, সেটি কিন্তু সরকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে। এই বিষয়টি এখানে উঠে এসেছে। এরপর দেখেন মধ্যপ্রাচ্য যুদ্ধ। আলেকজান্ডার ক্ল্যাকসন বলছেন যে দুর্বল ইরান আমেরিকার জন্য বুমেরাং হতে পারে। তো আমেরিকা যেটা ভেবেছে যে আপনার ইরানের সুপ্রিম লিডার হয়তো আয়াতুল্লাহ আল খামেনিকে যখন হত্যা করা হয়েছে, তখন ইরান ভেঙে পড়বে এবং খুব তাড়াতাড়ি আত্মসমর্পণ করবে, কিন্তু এমনটা দেখা যায়নি। এবং যুদ্ধকে আমাদেরকে যেভাবে যুদ্ধের সমীকরণটা বোঝানো হয়, এটি তার থেকেও অনেক বেশি জটিল। তো একটা বিষয় এখানে বলা হচ্ছে যে সামরিক দৃষ্টিকোণ থেকে ইরানকে দুর্বল করে আকর্ষণীয় মনে হতে পারে, কিন্তু বড় আঞ্চলিক শক্তিকে অস্থিতিশীল করলে তার ফল খুব কম ক্ষেত্রেই নিয়ন্ত্রিত থাকে। তাই ওয়াশিংটনের সামনে আসল প্রশ্ন যে আপনার ইরানকে অস্থিতিশীল করার দীর্ঘমেয়াদী পরিণতি কি সত্যি অঞ্চলকে, বিশ্বকে আরও নিরাপদ করবে কিনা।
তো এটা একটা বড় একটা চ্যালেঞ্জ এখন ওয়াশিংটনের জন্য। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষই কিন্তু আপনার যুক্তরাষ্ট্রের ইরান ইস্যুতে হস্তক্ষেপ চায়নি। তো এটা ট্রাম্পের জন্য একটা রাজনৈতিক আপনার সংকটও সৃষ্টি করতে পারে। আরেকটা বিষয় একটু লক্ষ্য করেন, এই যুদ্ধের প্রভাব কিন্তু পুরো পৃথিবীর অর্থনীতির উপর পড়বে। কারণ ইরান হচ্ছে আপনার পারস্য নগরের উপসাগরের কেন্দ্রে অবস্থিত। হরমুজ প্রণালী কিন্তু তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তো এর মাধ্যমে কিন্তু পৃথিবীর হচ্ছে আপনার 1/5 তেল হচ্ছে এই প্রণালী দিয়ে হচ্ছে বাণিজ্য হয়ে থাকে। তো এখন যখন এই জায়গাগুলোতে আপনার বিচ্ছিন্ন সশস্ত্র গোষ্ঠীর উত্থান হবে, তখন জাহাজ চলাচল কিন্তু ব্যাহত হতে পারে, যার ফলে কিন্তু বিশ্বের অর্থনীতিতে একটা বড় সংকট সৃষ্টি হতে পারে। তো পড়াশোনা অংশ থেকে কিছু বিষয় আমরা নেব, যে চৌম্বক ক্ষেত্র দ্বারা কী হয়, আলফা রশ্মির হচ্ছে বিচ্ছুতি ঘটে, এবং এমআরআই এর পূর্ণরূপ হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। সবচেয়ে শক্তিশালী রশ্মি হচ্ছে আপনার গামা রশ্মি, আপনারা জানেন। এবং হচ্ছে আপনার আকাশী আলোর তরঙ্গের চেয়ে ছোট তরঙ্গদৈর্ঘ্যের আলো হচ্ছে আপনার নীল। এটা এভাবে মনে রাখবেন, বেনি আসহ কলা। তো এই সূত্রের মাধ্যমে মনে রাখা যায়, বেনি হচ্ছে সবচেয়ে ছোট, তারপরে লাল হচ্ছে সবচেয়ে বড় তরঙ্গদৈর্ঘ্য। আচ্ছা, তারপরে একটা বিষয় একটু হচ্ছে আপনারা দেখেন যে অধ্বনি উচ্চারণে চেয়াল বেশি ফাঁক হয়। উচ্চারণটা খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন সময় পরীক্ষায় প্রশ্ন আসে। দেখেন হয়ের উচ্চারণটা আমরা পড়ি, এই যে বিষয়টা, এটা আমি হচ্ছে পোস্ট আকারে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে পড়ে নেবেন। এখানে হয়ের সাথে যখন রি থাকে, তখন হয়ের আর উচ্চারণ স্থলে রয়ই হচ্ছে মহাপ্রাণ হিসেবে দেখা যায়। যেমন হচ্ছে হৃদয়, মানে হয়ের উচ্চারণটা আর হচ্ছে রয়ের মতো হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে এরপর দেখেন যে আপনার হয়ের সঙ্গে যখন জফলা থাকে, তখন হয়ের নিজস্ব কোনো উচ্চারণ থাকে না। হয়ের উচ্চারণ তখন জয়ের হচ্ছে দ্বিতীয় উচ্চারণ হয়, যেমন হচ্ছে উজ্জ্ব বা ঐতিহ্য। এটা হচ্ছে আপনারা দেখতে পারেন। এই নিয়মগুলো হচ্ছে আমি পোস্ট আকারে হচ্ছে দিয়ে দেবো। এরপর দেখেন যে ইলেকট্রন প্রবাহতন্ত্র সংগঠিত হয়েছে মাইটোকন্ড্রিয়াতে। আপনারা জানেন যে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়, যেখানে শ্বসন প্রক্রিয়া হচ্ছে আপনার ক্যাপ চক্র হচ্ছে সংগঠিত হয়। তো এখানে ইলেকট্রন প্রবাহতন্ত্র ওই ক্যাপ চক্রের বিক্রিয়া, যার মাধ্যমে এটিপি প্রোডাকশন হয়, এটা বোঝানো হচ্ছে। এরপর দেখেন যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া আপনার হচ্ছে মধ্যবয়সী পাতায় হয়ে থাকে সবচেয়ে বেশি, এটাও হচ্ছে মনে রাখতে পারেন। তারপর লক্ষ্য করেন যে আন্তর্জাতিক অংশে একটা বিষয় এসেছে, যে ইরান যুদ্ধ কীভাবে ট্রাম্প প্রশাসনকে বিভক্ত করেছে। ইতিমধ্যে আপনারা জানেন ট্রাম্প তার যে নীতির জন্য সবচেয়ে বেশি প্রসিদ্ধ, সেটা হচ্ছে আমেরিকা ফার্স্ট, মেক আমেরিকা গ্রেট অ্যাগেন। এই যে বিষয়গুলা, তার যে সমর্থন গোষ্ঠী রয়েছে, তাদের মধ্যে একটা জরিপে দেখা গেছে যে তার সমর্থক গোষ্ঠীদের মধ্যে হচ্ছে আপনার 80% মানুষ হচ্ছে এই যুদ্ধে সমর্থন দিয়েছে। বাকি যে আপনার হচ্ছে 82% মানুষ রয়েছে, তারা কিন্তু এই যুদ্ধের বিপক্ষে কথা বলছে। তো রিসেন্টলি আপনারা জানেন যে আপনার যুক্তরাষ্ট্রের হচ্ছে টর্পেডোর আঘাতে ইরানের একটি যুদ্ধজাহাজ আইএসএস হচ্ছে টেনা হচ্ছে আপনার ধ্বংস হয়, যার ফলে কিন্তু 80 জন হচ্ছে আপনার নাবিক হচ্ছে সেখানে মারা যায়, এবং 32 জনকে হচ্ছে আপনার শ্রীলঙ্কা উদ্ধার করেছে। এখন যুক্তরাষ্ট্র আবার শ্রীলঙ্কাকে চাপ দিচ্ছে যে তাদেরকে কোনোভাবেই ইরানে ফিরে যেতে দেওয়া হবে না। তারপর আপনার নেপালে নতুন একটি রাজনৈতিক দলের উত্থান হচ্ছে। এই দলের নেতৃত্ব দিচ্ছে নেপালের একজন ব্যক্তি, যার নাম হচ্ছে র্যাপার বালেন্দ্র সাহা। এই নামটি মনে রাখতে পারেন। তো এই ছিল আমাদের আজকের প্রথম আলো। আমরা প্রায় সর্বশেষ অংশে চলে এসেছি। তো আমি একটা বিষয় হচ্ছে একটু আলোচনা করে তারপর আমাদের আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। বৈদেশিক রিজার্ভ ধরে রাখার পরামর্শ এসেছে। তো ইতিমধ্যে বিশ্লেষকরা আপনার হচ্ছে বিভিন্ন মত দিচ্ছেন, যে আমাদের দেশের যা অর্থনীতিবিদ রয়েছেন, তারা বলছেন যে এখনই হুট করে কোনো সিদ্ধান্ত না নিয়ে আমাদেরকে একটু হচ্ছে রিজার্ভের দিকে শক্তভাবে হচ্ছে নজর রাখতে হবে। তো এই বিষয়টি এখানে উঠে এসেছে যে এখনই নয়, চাপ কেটে গেলে বিনিয়োগ বাড়াতে নীতি সুধার কমানো যেতে পারে। জ্বালানির জন্য মধ্যপ্রাচ্যের বিকল্প হচ্ছে খুঁজতে হবে, আদারওয়াইজ হচ্ছে আমাদের জ্বালানি সংকট সৃষ্টি হবে, এবং এই ব্যাপারটা কিন্তু বড়োভাবে আমাদের অর্থনীতিকে ব্যাহত করতে পারে। প্রতি ব্যারেল জ্বালানি তেল হচ্ছে $93 উঠে গেছে, এবং এটি কিন্তু প্রায় 1983 এর পরে সাপ্তাহিক সর্বোচ্চ প্রবৃদ্ধি। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। যারা যারা ভিডিওটি দেখেছেন, ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।